হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই ইউনিক একটা স্টোরি সম্পর্কে জানতে চলেছি এবং এই স্টোরি সম্পর্কে আমি কি বলবো, আমি অগ্রিম কিছুই বলতে পারছি না। তুমি প্রথমে যখন সিনেমাটা দেখবে তখন মনে হবে কত ইজি সবকিছু হয়ে গেল, কিন্তু লাস্টের যে 3-4 মিনিট যাবে, মানে এই এক্সপ্লেন ভিডিও লাস্টের 3-4 মিনিট তুমি পুরো হয়ে যাবে যে কি ছিল সিনেমাটি, কি হলো। তো যাই হোক, সিনেমাটার নাম হচ্ছে দ্য ইয়েলো সি এবং এই সিনেমার IMDb রেট হচ্ছে 10-এ 7.3। তো এই সিনেমার যে কাহিনী প্লট সেটা হচ্ছে ইয়ানবিয়ান নামের চীনের একটা শহর রয়েছে, যে শহরের এক পাশে উত্তর কোরিয়া, এক পাশে রাশিয়া, এক পাশে চীন, মানে সবচেয়ে আইসোলেট একটা সিটি। এবং ওইখানে হয় কি, তো ওই শহরে কি সব মানুষ কোরিয়ান বংশোদ্ভূত, কিন্তু চীনের আন্ডারে, আর এই কারণে ওদেরকে বলা হয় চাইনিজ কোরিয়ান। তো ওইখানের যে সিচুয়েশন সেটা হচ্ছে, যেহেতু 3টা বর্ডার এলাকা রয়েছে, মনে করো আমাদের দেশের বর্ডার এলাকায় তো যত আকাম কুকাম হয়, তো ওখানেও তো বর্ডার এলাকা, তো যত অবৈধ বেআইনি ব্যবসা রয়েছে, চোরাচালান রয়েছে, সব এখানেই হয়। এবং এখানে জীবিকা নির্বাহের জন্য এটাই একমাত্র পথ। আর তাছাড়া যারা এইসব অবৈধ কাজ না করে বা এইসব কাজ করতে চায় না বা ভালো জীবন পেতে চায়, তারা করে কি, একটা ছোট্ট সাগর রয়েছে যেটাকে বলা হয় ইয়েলো সি, সেই সাগর পার হয়ে দক্ষিণ কোরিয়ায় লুকিয়ে পড়ে এবং সেখানে গিয়ে কাজ করে। তো যাই হোক, সিনেমার কাহিনী আর স্পয়েল না করি, চলো ছোট্ট একটা ব্রেক দিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। আর এটার কাহিনী প্লট যদিও চাইনিজ, কিন্তু সিনেমাটা তৈরি করেছে সাউথ কোরিয়া। আর আমি যেমন বলেছি, উত্তর কোরিয়া, চীন আর রাশিয়ার যে একটা সংযোগ স্থল রয়েছে বা সিটি রয়েছে ইয়াংবিয়ান নামে, ওইখানেই বসবাস করা হচ্ছে আমাদের এই সিনেমার প্রধান চরিত্র গুনাম। এবং সে পেশায় একজন ট্যাক্সি চালক। তবে সারাদিন ট্যাক্সি চালিয়ে যা ইনকাম করে, সন্ধ্যা হলে সে করে কি, জুয়ার মদে মনে করো খরচ করে ফেলে এবং জুয়ায় হাঁটতে হাঁটতে তার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। তো কিছুদিন আগে সে করে কি, একটা বড় ঋণ নিয়ে তার স্ত্রীকে বৈধ কাজের জন্য দক্ষিণ কোরিয়া পাঠিয়েছে, যাতে প্রতি মাসে মাসে টাকা পাঠিয়ে বাড়ির খরচ চালাতে পারে। মনে করো আমাদের দেশ থেকে যেভাবে সৌদি আরব বউ পাঠানো হয়। কিন্তু তার স্ত্রী দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পরে টাকা পাঠানো তো দূরের কথা, গুনামের সাথে সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর অন্যদিকে ঋণের টাকা ফেরত চাইতে মনে করো ব্যাংক তো বা কালেক্টর তো গুনামকে বারবার বিরক্ত করতে থাকে, কিন্তু গুনামের কয়েক মাস ধরে তার স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগই হয়নি। তো সে এখানে দুটো ভয় পেতে শুরু করেছে। প্রথম ভয়টা হচ্ছে তার স্ত্রীকে আবার কেউ মেরে ফেলেনি তো, আর দ্বিতীয় ভয়, যেটা সবচেয়ে ভয়ঙ্কর ভয়, তার স্ত্রী আবার ওইখানে গিয়ে অন্য কারোর সঙ্গে প্রেম করছে না তো। তো এই সব যখন ঝামেলা চলছিল, তারই মধ্যে গুনামের চাকরিটাও হঠাৎ করে চলে যায়। তো চাকরি চলে যাওয়া, ঋণের চাপ এবং স্ত্রীর কোনো খোঁজ খবর নেই, তার উপর এই শঙ্কা যে স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে জড়িয়ে গিয়েছে কিনা, তো সবকিছু মিলেও পাগলের মতো হয়ে যায়। আর এই কারণে সে ঠিক করে সে তার স্ত্রীকে খুঁজতে দক্ষিণ কোরিয়ায় যাবে, কিন্তু তার কাছে তো কোনো টাকা নেই। আর এই কারণে হতাশা তাকে ঘিরে ফেলে এবং ওই এলাকার একজন লোকাল গ্যাংস্টার ছিল যার নাম হচ্ছে মিয়ং। তো সে যখন ওর সম্পর্কে জানতে পারে, সে বলে তোকে আমি একটা অফার দিতে পারি, সেটা হচ্ছে আমি তোকে দক্ষিণ কোরিয়াতে পাঠাবো, তবে শর্ত হলো সেখানে গিয়ে তোর একজনকে মারতে হবে এবং তার আঙুল কেটে আনতে হবে, আর এর জন্য আমি তোকে $10,000 পুরস্কারও দেবো। তো গুনাম তো শর্ত শুনে পুরো চমকে যায় এবং বলে না, আমি এটা করতে পারবো না, আর এই কথা বলে চলে যায়। আর তারপর সে যায় হচ্ছে তার মায়ের কাছে, যেখানে সে তার একমাত্র মেয়েটাকে দেখে, যে বর্তমানে তাদের সঙ্গে রয়েছে। তো যাই হোক, ওর মাও তখন বলে গুনামকে যে তুই কিছু টাকা জোগাড় করে দক্ষিণ কোরিয়ায় চলে যা, সেখানে গিয়ে ভালো চাকরি কর, নতুন করে আবার বিয়ে কর, আমি এখানে তোর মেয়ের খেয়াল রাখবো। কিন্তু গুনাম তো অন্য কাউকে বিয়ে করতে চায় না, সে শুধুমাত্র তার স্ত্রীকেই ভালোবাসে, তাকেই ফিরে পেতে চায় এবং সে মনে মনে ঠিক করে নেয় সে ওই গ্যাংস্টারের শর্ত মোতাবেক দক্ষিণ কোরিয়ায় যাবে। তো পরের দিন সে করে কি, ওই গ্যাংস্টার যার নাম হচ্ছে মিয়ং, তার সঙ্গে মিটিং করে এবং শর্ত মেনে নেয়। আর মিয়ং নামের ওই গ্যাংস্টারটা করে কি, দক্ষিণ কোরিয়ার যে লোকটিকে মারতে হবে তার পরিচয় এবং ঠিকানা বুঝিয়ে দেয়। তবে এখানে গ্যাংস্টার একটা হুমকি দেয়, তুই যদি সেখানে গিয়ে মানুষকে না মারতে পারিস, তাহলে তোর মেয়ের মাকে তো মেরে ফেলবে এখানে, তবে শুধুমাত্র স্ত্রীকে ফেরত পাওয়ার
আশায় গুনাম কিন্তু সকল শর্ত মেনে নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সে প্রথমে বাস, তারপর ট্রেন এবং লাস্টে যখন বর্ডার আসে তখন ঝুঁকি নিয়ে একটা মাছ ধরার নৌকাতে করে ইয়েলো সি বা ইয়েলো সমুদ্র পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়াতে এসে পৌঁছায়। আর দক্ষিণ কোরিয়াতে পৌঁছানোর পরে গ্যাংস্টারের লোক গুনামকে একটা কাগজ দেয়, আর ওই কাগজের মধ্যে লেখা ছিল যে ও কবে কয় তারিখে কোন নৌকায় চীনে ফেরত যাবে। তো এখানে যে ডেটটা লেখা ছিল সেই ডেটটা ছিল পাক্কা 10 দিন পরের তারিখ। তার মানে গুনামের কাছে মাত্র 10 দিন সময় রয়েছে এবং এই 10 দিনের মধ্যে তার ওই লোকটিকেও মারতে হবে এবং নিজের স্ত্রীকেও খুঁজে বের করে চীনে ফিরতে হবে। এবং 10 দিনের মধ্যে সে যদি ওই নৌকায় না ফিরতে পারে তাহলে ওইদিকে তার মা আর মেয়েকে মারা হবে এবং সেও আর চীনে ফিরতে পারবে না। আর এখান থেকেই তার মিশনের শুরু হয়। তো গুনামের যাকে মারতে হবে দক্ষিণ কোরিয়াতে গিয়ে সে ছিল একজন প্রফেসর এবং বিখ্যাত একজন জুয়ারি। তো যাই হোক প্রথম দিন সে করে কি প্রফেসরের বাড়িতে নজর রাখে, পাশাপাশি নিজের স্ত্রীকেও খুঁজতে থাকে। আর গুনামের স্ত্রী দক্ষিণ কোরিয়াতে একটা রেস্টুরেন্টে কাজ করতো। তো এরপরে সে রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে খবর পায় যে তার স্ত্রী 2 মাস আগে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তবে যাওয়ার সময় সে আরেকটা জায়গার নাম উল্লেখ করেছিল, সে হয়তো ওখানে এখন থাকতে পারে। তো গুনাম তখন চিন্তায় পড়ে যায় যে সময় এত কম কিন্তু সে এখনো কিছুই যায় না। তবে তারপরেও গুনাম করে কি তার স্ত্রীকে খোঁজা চালিয়ে যায়। আর তারপরও যায় হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে যেখানে তার স্ত্রী কাজ করতো। ওখানে গিয়ে দেখতে পায় যে তার স্ত্রী এখানেও নেই। তবে সেখানকার একটা মহিলা কর্মচারীর কাছ থেকে সে জানতে পারে যে তার স্ত্রী প্রায় একজন মাছের সাপ্লাইয়ের সঙ্গে দেখা করত এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। আমি অন্তত এরকমই সন্দেহ করি আর কি ওই মহিলা বলে। তবে ওই মহিলাটা ওই মাছের সাপ্লায়ারের নাম ঠিকানা বলতে না পারলেও এটা জানায় যে তার একটা টয়োটার সাদা রঙের মাছের গাড়ি রয়েছে, পিকআপ রয়েছে। তো এইসব জানতে পেরে গুনামের অস্থিরতা তো আরো বেড়ে যায়। আর এখন শুধু স্ত্রীকে খোঁজার সময় তো নয়, প্রফেসরকে মেরে ফেলারও সময় ধীরে ধীরে কমে আসছে। তো এই জন্য গুনাম যেটা করে নিয়মিত প্রফেসরের উপর নজর রাখে যে সে কোন ফ্ল্যাটে থাকে, কখন বাড়ি থেকে বের হয়, কখন ফিরে আসে, তার ড্রাইভারকে বডিগার্ড কতক্ষণ থাকে, এমনকি ও এটাও ভাবতো কিভাবে হত্যাটা করবে। তো সবকিছু সে একটা পারফেক্ট প্ল্যান বানায়। আর তারপর একদিন সে ওই সাদা মাছের গাড়িটা দেখে তার পিছু নেয় এবং এগিয়ে গিয়ে সেই সাপ্লায়ারকে ধরে অনেক বাজেভাবে মারার পরে তার কাছ থেকে তার বইয়ের এখনকার কাজের ঠিকানা নেয়। আর তারপর সেই নতুন কাজের ঠিকানায় গিয়ে ম্যানেজারের কাছ থেকে তার বইয়ের বাসার ঠিকানাটা নেয়। কিন্তু বাসায় যখন যায় দেখতে পায় যে সবকিছু ভেঙে চুরে একাকার হয়ে রয়েছে। তো এটা দেখেও তো ভয় পেয়ে যায় এবং ধারণা করে তার বউকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তো এরপর থেকেও করে কি প্রতিদিন 2-3 বার করে ওই ঘরে আসে, কিন্তু তার স্ত্রী আর ফেরত আসে না। আর তারপর হঠাৎ পাশের ঘর থেকে একজন লোককে দেখে গুনাম করে কি তাকে নিজের স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করে। কিন্তু ওই লোকটা বলে আমি তো ওইভাবে চিনি না, তবে আমি দেখেছি গতকাল ওর কারোর সাথে ঝগড়া হয়েছিল, তারপর থেকে ও ঘরে নেই। তো এরপর গুনাম করে কি ওই লোকটাকে কিছু টাকা দেয় এবং বলে সে যদি আবার ঘরে ফিরে আসে তাহলে ওই দরজায় আপনি লক দিয়ে আটকে রাখবেন আর আমাকে একটা কল দেবেন। তো এই কথাগুলো চলে যায়। তো গুনামের সময় কমে আসছিল আর সে এখনো তার স্ত্রীকে খুঁজে পায়নি। আর এজন্য সে গ্যাংস্টার মিয়ংকে কল করে বলে নৌকা ছাড়ার দিনটা কি আর 2-1 দিন পেছানো যায় না। বাট ওই গ্যাংস্টার মিয়ং বলে আমি এতে কিছুই করতে পারবো না, তোমাকে এই কাজটা ঠিক এই সময়ের মধ্যে শেষ করতে হবে। আর নতুন করে তুমি যদি কোনো অজুহাত বানাও তাহলে তোমার মা আর মেয়ে দুইজনই মারা পড়বে। তো এটা বলে সে ফোনটা কেটে দেয়। আর ওইদিকে গুনামের 10 দিনের মধ্যে 9 দিনই পার হয়ে গিয়েছে ভাই। তো আজকে রাতের মধ্যে কাজটা শেষ করতে হবে। তো সে যখন প্রফেসরের বাড়ির সামনে পজিশন নিচ্ছিল তখনই হঠাৎ করে বাড়ির ভেতর থেকে প্রফেসরের চিৎকার শোনা যায়। তো গুনাম তখন এগিয়ে গিয়ে দেখতে পায় প্রফেসরের যে ড্রাইভার এবং তার যে বডিগার্ড রয়েছে তারাই প্রফেসরকে মারার চেষ্টা করছে। আর সেখানে পৌঁছানোর আগেই ওই ড্রাইভার আর বডিগার্ড অলরেডি প্রফেসরকে মেরে ফেলেছে। বাট তখন ওদের মধ্যে থেকে যে বডিগার্ড ছিল সে গুনামকে দেখে ফেলে এবং গুনামকেও মারার চেষ্টা করে। কিন্তু ওই ধস্তাধস্তিতে গুনাম কোনো রকমে বেঁচে ফিরতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে যে প্রফেসরকে কেন তার নিজের লোকরাই মারতে চাইলো বা মারলো। তো এটার উত্তর তুমি অনেক পরে পাবে। আর যেহেতু কোরিয়ান সিনেমা বুঝে তো কোন লেভেলের টুইস্ট হবে। তো যাই হোক এই প্রফেসরকে মারা যেহেতু গুনামের কাজ ছিল এবং সে যে প্রফেসরকে মেরেছে এটা প্রমাণ করতে একটা আঙুল লাগবে না। তো এই জন্য সে করে কি প্রফেসর একটা আঙুল কেটে নিজের সঙ্গে নিয়ে নেয়। বাট তখনই প্রফেসরের স্ত্রী তাকে দেখে ফেলে। আবার ওদিকে নিচ থেকে আগেই পুলিশ বিল্ডিং ঘেরাও করে রেখেছিল। তো গুনাম তখন পেছনের জানালা দিয়ে লাফ দিয়ে কোনো রকমে পালিয়ে যায় এবং অনেক দৌড়ানোর পরে পুলিশের হাত থেকে বাঁচে। আর তারপর সে চীনে ফিরে যাওয়ার জন্য নৌকা খুঁজতে থাকে, কিন্তু সেখানে গিয়ে দেখে কোনো নৌকাই নেই। আর সে মিয়ংকে তখন কল করে, কিন্তু মিয়ং আর ফোন ধরে না। আর তখন গুনাম বুঝে যায় যে ওই গ্যাংস্টার মিয়ং তাকে ঠকিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই কিম নামের একজন ব্যবসায়ীকে। আর কিম তার লোকদেরকে বলে পুলিশ আসার আগেই ওই লোকটাকে ধরে ফেলো যে তোমাদেরকে মারতে দেখেছে প্রফেসরকে, মানে আমাদের নায়ক গুনামকে আর কি মারতে বলছে। তো এখানে আমরা জানতে পারি প্রফেসরকে মারার মাস্টার মাইন্ড কিন্তু এই কিমই করেছিল, ব্যবসায়ী। এবং গুনাম যদি কোনো রকমে পুলিশের হাতে পড়ে তাহলে তো সে পুলিশকে সব বলে দেবে যে প্রফেসরকে আগে থেকেই 2 জন মেরেছিল আর ওদেরকে ধরতে পারলে এই ব্যবসায়ী কি মতো ধরা পড়বে। তো এখানে আমরা একটু অবাক হয়ে যাই যে প্রফেসরকে 2টো গ্রুপ মারতে চায়, কিন্তু কেন মারতে চায়? মানে একদিকে গ্যাংস্টার মিয়ং যে চীন থেকে গুনামকে পাঠিয়েছে প্রফেসরকে মারার জন্য, আবার অপরদিকে কোরিয়ার একজন বড় ব্যবসায়ী সেও প্রফেসরকে মারিয়ে দিল। তো যাই হোক ওইদিকে গুনাম নৌকা না পেয়ে তো চিন্তিত হয়ে পড়ে। আর এই কারণে সে নিজেই কোরিয়া ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য বাসে উঠে বসে, ট্রেনে বসে। কিন্তু পুলিশ সেই ট্রেন চেক করার সময় ওকে চিনে ফেলে, মানে সন্দেহ হয় এবং পুলিশ তখন ওর কাছে আইডি কার্ড চায়। আর তখনই ও করে কি পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর সময় পুলিশের গুলি ওর হাতে লাগে।
তবে তারপরেও কোনোভাবে জঙ্গলের মধ্যে পালাতে পারে। আর এইদিকে আমরা দেখি ব্যবসায়ী কিমের লোকেরা ওই চীনের ইয়ানবিয়ান থেকে যত অবৈধভাবে লোক এসেছিল কোরিয়া তাদেরকে ধরে খুব মারছে যাতে ওরা গুনামের তথ্য জানতে পারে, এবং কারা চীন থেকে অবৈধভাবে কোরিয়ায় লোক পাঠায় তাদেরকে ধরতে পারলে গুনামকে ধরতে পারবে। তো এরপর তারা জানতে পারে এই কাজটা করা হচ্ছে গ্যাংস্টার মিয়ং। তো কিম তখন তার লোকদেরকে পাঠিয়ে দেয় চীনে গ্যাংস্টার মিয়ংকে ধরতে। মানে চিন্তা করো, বাঘের বাড়িতে পাঠাবে তুমি বাঘকে মারার জন্য, কিন্তু গ্যাংস্টার মিয়ং যেটা করে পাল্টা কিমের সব লোককে মেরে ফেলে, কিন্তু শুধুমাত্র একজনকে বাঁচিয়ে রাখে এবং ওকে বলে দেয় তুই গিয়ে কিমকে বলবি তোর বসের সাথে দেখা করার জন্য আমি কোরিয়া আসছি। তো এরপর ওই গ্যাংস্টার মিয়ং করে কি কোরিয়াতে আসে তার কিছু গুন্ডাদের নিয়ে। আর এদিকে কিম যায় পুলিশের কাছে। তো এখানে কিম পুলিশদেরকে বলে প্রফেসর আমার ভাইয়ের মতো ছিল, তো আপনারা এত দেরি করছেন কেন, দ্রুতই খুনিকে ধরে ফেলুন। কিন্তু কিমের আচরণে পুলিশের একটু সন্দেহ হয়, আর কিমও বুঝতে পারে কাম সারছে, বেশি ভালো সাজতে গিয়ে আমি মনে হয় পুলিশের নজরে পড়ে গেলাম। আর এদিকে আমরা দেখি গ্যাংস্টার মিয়ং করে কি কিমের সঙ্গে দেখা করে এবং তাদের মধ্যে একটা ডিল হয়। তো এখানে কিম করে কি গ্যাংস্টার মিয়ংকে একটা অফার দেয়, সেটা হচ্ছে তুই যদি গুনামকে খুঁজে বের করে মেরে ফেলিস তার বদলে তোকে আমি $1,00,000 দেবো, মানে 1 কোটি টাকার মতো। তো গ্যাংস্টার মিয়ং এই কথা মেনে নেয়। মানে বুঝতেই পারছো এই গ্যাংস্টার মিয়ংই কিন্তু গুনামকে পাঠিয়েছিল প্রফেসরকে মারার জন্য দক্ষিণ কোরিয়াতে, এবং উল্টো গুনামকে কিন্তু সে $10,000 প্রাইজও দিতে চেয়েছিল, কিন্তু এখন সে টাকা নিয়ে ওই গুনামকেই মারতে রাজি হয়ে যায়। আবার এই দিকে গুনাম একদিন টিভিতে একটা মহিলার হত্যার খবর দেখে, আর ওই মহিলার নাম এবং বয়স তার স্ত্রীর সঙ্গে মিলে যায়, আর খুনিও ছিল ঠিক ওই ফিশ সাপ্লাইয়ের লোকটা যার সঙ্গে গুনামের স্ত্রীর সম্পর্ক ছিল। তো এটা দেখেও হতাশ হয়ে পড়ে, কিন্তু এখনো নিশ্চিত নয় যে ওই মহিলাই তার স্ত্রী নাকি। আর ও তো পুলিশ স্টেশনে যেতেও পারবে না, তো এই জন্য কিছু টাকা দিয়ে একটা প্রাইভেট ডিটেকটিভকে অ্যাপয়েন্ট করে যাতে ওই প্রাইভেট ডিটেকটিভ এটা শনাক্ত করতে পারে যে ওই মৃত মহিলাই গুনামের স্ত্রী কিনা। আর এরপর একদিন আমরা দেখি গুনাম গ্যাংস্টার মিং এর একটা সঙ্গীকে দেখে এবং ওকে ধরে ইচ্ছে মতো কেলায়, এবং ওই লোকটা তখন বলে আমিও গ্যাংস্টার মিং এর কাছ থেকে পালিয়েছি, আমি এই দক্ষিণ কোরিয়াতেই থাকবো, এর চেয়ে বেশি আমি কিছু জানি না। তবে নিজের প্রাণের ভয়ে সে গুনামকে একটা জাহাজে করে পাঠিয়ে দিবে বলে সেই জাহাজের ঠিকানাও দিয়ে দেয়। তো গুনাম যখন এরপর সেই জাহাজের ঠিকানায় যায়, মানে যেখান দিয়ে ও চীনে ফেরত যাবে, এবং সেখানে গেলে ওকে একটা কন্টেনারে ঢুকতে বলা হয়, কিন্তু কন্টেনারে ঢোকার পরেও বুঝতে পারে যে এটা আসলে গ্যাংস্টার মিয়ং এবং ব্যবসায়ী কিমের ফাঁদ। তো গুনাম সেখান থেকে এরপর পালানোর চেষ্টা করে এবং একজনকে ছুরি মারতে মারতে সেখান থেকে পালিয়ে যায়। আবার খবর পেয়ে গ্যাংস্টার মিয়ং এখানে চলে এসেছে, আর তারপর গুনাম আর গ্যাংস্টার মিয়ং মুখোমুখি হয়। তো এখানে ফাইট হয় বেশ কিছুক্ষণ এবং গুনাম এখান থেকে পালানোর চেষ্টা করে, এবং আমরা আবারও দেখতে পাই গুনাম এবং গ্যাংস্টার মিয়ং এর মধ্যে ভয়াবহ লড়াই হচ্ছে। আর একটা সময় তো গুনামকে গ্যাংস্টার মিয়ং প্রায় মেরেই ফেলবে, কিন্তু লাস্ট পর্যায়ে এসে গুনাম কোনো রকমে নদীতে লাফ দিয়ে পালিয়ে বেঁচে যায়। আর তারপর দেখা যায় ওই প্রাইভেট ডিটেকটিভ ছবিগুলো মিলিয়ে গুনামকে কল দিয়ে বলে হ্যাঁ যে মেয়ে মারা গিয়েছে তার চেহারা এই ছবিটার সাথে হুবহু মিলে যাচ্ছে, তো এটাই তোমার স্ত্রী। তো এই কথা শুনে গুনাম আর নিজেকে সামলিয়ে রাখতে পারে না। আর এরপর এদিকে দেখা যায় পুলিশ করেছে কি গ্যাংস্টার মিয়ং এর কিছু লোকদেরকে ধরেছে এবং জিজ্ঞাসাবাদ করছে, এবং ভয় থেকে তারা স্বীকার করে যে হ্যাঁ তারা প্রফেসর হত্যাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়াতে এসেছে, এবং এ নিয়ে তাদের বস গ্যাংস্টার মিয়ং এবং ব্যবসায়ী কিমের মধ্যে গোপন কিছু কথা হয়েছে। তো এই কথা যখন ব্যবসায়ী কিম পর্যন্ত পৌঁছায় সে তো রেগে যায়, তোর জন্য পুলিশ আমার তথ্য পেয়ে গেল। তো ব্যবসায়ী কিম তখন গ্যাংস্টার মিয়ংকে মারার জন্য লোকজন পাঠায়। তো এরপর কি হয়, গ্যাংস্টার মিয়ং এবং কিমের লোকজনদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়, বিশাল ক্যাচাল শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত গ্যাংস্টার মিয়ং কিং এর দলের সবাইকে মেরে ফেলে। আর তারপর ওই পুরো বিল্ডিং এ আগুন লাগিয়ে পুরো পাটের সাথে দেখতেই পাচ্ছ ব্যবসায়ী কিমকে খুঁজতে বের হয়। আর এরপর গুনাম করে কি প্রফেসরের স্ত্রীকে দেখতে আসে এবং সেই রাতে সত্য কথাগুলো বলে। তো গুনাম তখন বলে আমার কথা বিশ্বাস করুন, আমি আপনার স্বামীকে মারিনি, আমি যখন সেখানে পৌঁছেছিলাম ততক্ষণে ড্রাইভার এবং তার সঙ্গীরা আপনার স্বামীকে আগেই মেরে ফেলেছিল। আর তারপর গুনাম বলতে শুরু করে যে সে তার স্ত্রীকে খুঁজতে চীন থেকেই দক্ষিণ কোরিয়াতে এসেছিল, কিন্তু খুঁজে পাওয়ার আগেই তার স্ত্রী খুন হয়ে গিয়েছে। আর যেহেতু আমি আর চীনে ফিরে যেতে পারছি না, তাই আমি আপনাকে কথা দিচ্ছি আসল খুনিকে খুঁজে বের করে আমি তাদেরকে শাস্তি দেব। তো এরপর সে করে কি প্রফেসরের আসল খুনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এরপর ব্যবসায়ী কিমের যে প্রধান সহকারী ছিল ওকে খুঁজে বের করে অনেক মারধর করার পরে স্বীকার করায় যে ওদের বস কিমই প্রফেসরের হত্যার আদেশ দিয়েছিল। তো এরই মাঝে আবার গ্যাংস্টার মিয়ং করে কি কিমের কাছে পৌঁছায়, এবং তারপর যেটা হয় গ্যাংস্টার মিয়ং এবং কিমের লোকদের মধ্যে সেই মারামারি শুরু হয়। আর অন্যদিকে গুনাম যখন কিমকে খুঁজতে বের হয় তখনই গ্যাংস্টার মিয়ং এর দুজন লোক গুনামের গাড়িটাকে ধাক্কা মারে, আর মারাত্মকভাবে আঘাত লাগার কারণে গুনাম সেখানে বেহুশ হয়ে পড়ে। আর এরপর যখন গুনামের হুঁশ আসে তখন তারা তাকে গাড়িতে তুলে মিয়ং এর কাছে নিয়ে যাচ্ছিল, মানে গ্যাংস্টার মিয়ং এর কাছে, কিন্তু হঠাৎ করে গুনাম করে কি ছুরির সাহায্যে ওদের দুজনকেই মেরে ফেলে এবং নিজেকে রক্ষা করে বেরিয়ে আসে। কিন্তু ওই গাড়িতে সে ব্যাংকের একজন অফিসারের বিজনেস কার্ড দেখে, এবং ওই কার্ডের পেছনে যে লেখা ছিল ওইটা দেখে গুনাম জানতে পারে যে গ্যাংস্টার মিয়ং এর সাথে ওই ব্যাংক কর্মীর একটা বিশেষ সম্পর্ক রয়েছে। মনে করো যত আকাম কুকাম ওই ব্যাংক কর্মী ওই গ্যাংস্টার মিয়ংকে দিয়ে করায়, এবং এই কার্ডের মধ্যে একটা বিশাল টুইস্ট লুকিয়ে রয়েছে যেটা আমরা সিনেমা শেষের দিকে জানতে পারবো। তো যাই হোক গুনাম করে ওই কার্ডটা নিজের কাছে রেখে দেয়। আর অন্যদিকে গ্যাংস্টার মিয়ং করে কি কিমের প্রায় সকল লোককে মারার পরে কিমের কাছে যায়, এবং দুই দলের সকল মানুষ মারা গিয়েছে। এখন শুধুমাত্র গ্যাংস্টার মিয়ং আর ব্যবসায়ী কিম বেঁচে রয়েছে। তো গ্যাংস্টার মিয়ং বলে আমাদের
আমাদের মধ্যে যে ডিলটা হয়েছিল তুই জাস্ট আমাকে সেই টাকাগুলো দিয়ে দে। কিন্তু এখানে ব্যবসায়ী কিম বলে, তুমি যেহেতু এখনো গুনামকে মারতে পারোনি, আমি তোমাকে টাকা দিতে পারছি না। তো এটা শুনে গ্যাংস্টার মিয়ং রেগে যায় এবং কিমের মুখে আক্রমণ করে মুখ কেটে দেয়। তো এর ফলে ওর মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে। তো ভয়ে তখন কিম টাকা দেওয়ার জন্য রাজি হয় এবং টাকা আনতে গাড়িতে উঠে চলে যায়। কিন্তু এরপর চলন্ত গাড়ি থেকে কিম করেকি ঝাঁপ দেয়, ফলে গুরুতর আহত হয়ে যায় এবং সে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষমেশ গ্যাংস্টার মিয়ং করেকি নির্দয়ভাবে কিমকে পিটিয়ে মেরে ফেলে। আর তারপর গ্যাংস্টার মিয়ং আহত অবস্থায় সেই গাড়ি চালাতে শুরু করে, কিন্তু গুরুতর আঘাতের কারণে গাড়ি কিছুটা চালানোর পরই সে ওই গাড়ির ভেতরেই মারা যায়। আর তখন গুনামও ঘটনাস্থলে পৌঁছায় এবং গ্যাংস্টার মিয়ংকে মৃত অবস্থায় পায় এবং কাছাকাছি সে আবার ব্যবসায়ী কিমকেও দেখে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং সে ফিসফিস করে কিছু বলছিল। তো গুনাম যখন তার কাছে যায় তখন ব্যবসায়ী কিম অনেক কষ্ট করে গুনামকে শুধুমাত্র এই কথাটা বলে, সেটা হচ্ছে, ওই প্রফেসর শালা একটা লুচ্চা, ওই লুচ্চার সাথে আমার স্ত্রীর দীর্ঘদিন গোপন সম্পর্ক চলছিল যেটা আমি সহ্য করতে পারছিলাম না, আর এই জন্য আমি লোকজন দিয়ে প্রফেসরকে হত্যার ব্যবস্থা করেছিলাম। আর এই কথা বলে ব্যবসায়ী কিম মারা যায়। তো যাই হোক, এরপর ওই প্রাইভেট ডিটেকটিভ যাকে গুনাম কাজ দিয়েছিল তার স্ত্রীকে শনাক্ত করতে, সে করে কি গুনামের স্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানের যে তোমার ওই অস্থি সেটার প্রমাণ দেখিয়ে তার টাকা নিয়ে এসে চলে যায়। এই পয়েন্টটা মনে রেখো। আর তারপর গুনাম করে কি গাড়িতে বসেই বিজনেস কার্ড যে ব্যাংক অফিসারের সাথে গ্যাংস্টার মিয়ং এর সম্পর্ক ছিল, তো সেখানে গিয়ে এমন একটা জিনিস দেখে যেটা দেখো পুরোপুরি অবাক হয়ে যায় এবং সে যেটা দেখে সেটা হচ্ছে ওই ব্যাংকের অফিসারের সঙ্গে যার সাথে গ্যাংস্টার মিয়ং এর পরিচয় ছিল, সে গোপনে ওই মৃত প্রফেসরের স্ত্রীর সঙ্গে বসে কথা বলছে। এইখানে গুনাম যেটা জানতে পারে সেটা হচ্ছে ওই প্রফেসরের স্ত্রীর সাথে আবার এই ব্যাংকের অফিসারের প্রেমের সম্পর্ক ছিল। তো এখানে কি ঘটনা ঘটেছে, তো এখানে আসে গল্পের আসল টুইস্ট। তোমরা নিশ্চয়ই ভাবছো যে গ্যাংস্টার মিয়ং এর সাথে যে ব্যাংকের লোকের পরিচয় ছিল তার সঙ্গে প্রফেসরের স্ত্রী কেন যোগাযোগ থাকবে, কারণ গ্যাংস্টার মিয়ং তো প্রফেসরকে মারার জন্য লোক পাঠিয়েছিল, তাও গুনামকে। তো আসলে কি জানো, আসল কথা হলো ব্যবসায়ী কিম যখন জানতে পারে যে তার স্ত্রী আর প্রফেসরের মধ্যে সম্পর্ক রয়েছে, তখন সে রাগে প্রফেসরকে খুন করার জন্য লোক পাঠায়। আবার অন্যদিকে প্রফেসরের যে স্ত্রী তার আবার সম্পর্ক ছিল ওই ব্যাংক অফিসারের সাথে। তো এই জন্য সে ওই ব্যাংক অফিসারকে দিয়ে যোগাযোগ করা হচ্ছে গ্যাংস্টার মিয়ং এর সাথে, যারা কি করে চীন থেকে এসে অকম কুকম করে আবার চীনে পালিয়ে যায়, মানে কোনো প্রমাণ নেই, ঝামেলা নেই। তো ওই গ্যাংস্টার মিয়ংকে এই কাজটা দিয়েছিল যে প্রফেসরকে মেরে দাও। আবার ওইদিকে গুনামের তখন কোরিয়া আসার দরকার, তো ওই সুযোগ নিয়ে গ্যাংস্টার মিয়ং করে কি গুনামকে দক্ষিণ কোরিয়ায় পাঠায় এবং তার বদলে গুনামকে ওই প্রফেসরকে মারার জন্য সেটিং করে দেয়। তো ঘটনা বুঝতে পারছো কি হয়েছে। তো এখানে দুটো দল রয়েছে, একটা হচ্ছে ব্যবসায়ী কিমের দল আর অন্যদিকে প্রফেসরের স্ত্রী ওই ব্যাংকার এবং গ্যাংস্টার মিয়ং এবং গুনামের একটা দল। তো এই সব ঘটনা গুনাম যখন পুরো বুঝতে পারে পুরো শকড হয়ে যায় যে দুনিয়াতে কি চলে, সমাজের এত বড় বড় মানুষদের আমরা এত ভালো মনে করি, এত সুখী মনে করি, ভাই সমাজে কি চলে। আর তাছাড়াও নিজেও তো একটা স্যাক খাইছি। তো যাই হোক, এরপরও কারিগর স্ত্রীর শেষ কাজের যে স্মৃতিটা রয়েছে সেটা নিয়ে যায় এবং সমুদ্রে পাড়ে গিয়ে একটা মাছ ধরার লোককে ভয় দেখিয়ে তার নৌকায় নিয়ে চীনের সমুদ্রের পথে রওনা হয়। আর রাতের শান্ত ইয়েলো সমুদ্রে মাছ দিয়ে গুনাম ধীরে ধীরে চীনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর তখনও মনে করতে থাকে যে বাড়ির দারিদ্রতার কারণে সে তার স্ত্রীকে কোরিয়া পাঠিয়েছিল, কিন্তু তার স্ত্রী কোরিয়াতে আরেকজনের প্রেমে পড়েছে। আর সে তার ওই স্ত্রীকে বাঁচানোর জন্য মানুষ হত্যার মতো বড় অপরাধের জন্য প্রস্তুত হয়ে চীন থেকে দক্ষিণ কোরিয়াতে এসেছিল, কারণ একটা যাতে সে স্ত্রীকে আবার ফেরত পেতে পারে, বাকি জীবন একসাথে কাটাতে পারে। কিন্তু ভাগ্য কতটা নির্মম ছিল, এত চেষ্টা এত লড়াইয়ের পরও আজকে তার স্ত্রীর মৃতদেহের অস্থির স্মৃতি নিয়ে ফিরতে হচ্ছে। তো এই ভাবনায় গুনাম খুব কষ্ট পাচ্ছিল এবং সে মনে করতে লাগলো সেই মুহূর্তগুলো যখন তার স্ত্রী হাসি মুখে চীন থেকে কোরিয়া যাওয়ার জন্য ট্রেনে উঠছিল। তো সেই স্ত্রীকে সে আর কখনোই ফিরে পাবে না, এই ব্যথা সে আর সহ্য করতে পারে না। সে করে কি নিজের হাতে থাকা ছুরি দিয়ে নৌকাতে আত্মহত্যা করে। আর নৌকা চালানো লোকটি যখন গুনামের স্ত্রীর শেষকৃত্যের স্মৃতি এবং গুনামের লাশ দেখতে পায়, সে করে কি প্রথমে অস্থি সমুদ্রে ফেলায়, তারপর লাশটা সমুদ্রে ফেলায় এবং তারপর ফিরে আসে। তো যাই হোক, গল্পটা যদি এখানেই শেষ হতো তাহলে হয়তো তোমার আমার ব্যথা একটু কম লাগতো। অ্যাকচুয়ালি এরপর আমাদেরকে দেখানো হয় যে গুনামের স্ত্রী শেষ পর্যন্ত ট্রেন ধরে চীনে ফেরত এসেছে। তো তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে এটা কিভাবে পসিবল, গুনামের স্ত্রী বেঁচে আছে কিভাবে। তো আসল কথা হলো গুনামের স্ত্রী তো কখনো মারা যায়নি। অ্যাকচুয়ালি গুনাম যে প্রাইভেট ডিটেকটিভকে নিয়োগ দিয়েছিল ও মূলত মিথ্যে বলেছিল। ওই ডিটেকটিভ যখন গিয়ে দেখেছে যে ওই মৃত নারীর চেহারার সাথে গুনামের স্ত্রীর চেহারা মিলছে না, তখনও চিন্তা করলো যে আমি যদি সত্যি বলি তাহলে তো টাকা পাবো না, আর এই জন্য টাকা লোভে সে মিথ্যে বলেছে যে ওইটা তোর স্ত্রীর লাশ। আর গুনাম যেহেতু চীন থেকে গিয়েছে, ও দক্ষিণ কোরিয়াতে গিয়ে কি করতে পারবে, বুঝতে পেরেছো ব্যাপারটা হয়তো। অথচ গুনামের স্ত্রী কিন্তু বেঁচে রয়েছে, সে চীনে ফেরত গিয়েছে, হয়তো অনেকগুলো টাকা নিয়ে গিয়েছে, কিন্তু ওইদিকে গুনাম নেই। তবে গুনামের স্ত্রী আদৌ বেঁচে রয়েছে কিভাবে এবং আদৌ সে পরকীয়া করেছিল কিনা এটা আমাদেরকে ক্লিয়ার করা হয়নি, ওটা তোমার ভেবে নিতে হবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তবে আমি বিশ্বাস করি সিনেমাটি তোমাদের পছন্দ হয়েছে, খুবই ইউনিক স্টোরি, আনকমন একটা স্টোরি। আর ভাই হরণ হইতেছে যাই করো ভাই খুব সাবধান, হ্যাঁ। আস্তে আস্তে বাংলাদেশেরও কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, ছেলেরা স্বাবলম্বী হচ্ছে, সবাই স্বাবলম্বী হচ্ছে। তো ব্যাপারটা হয় কি, সাংসারিক লাইফ কিভাবে সুখের হয় আমি বলি, যে কোনো একজনের উপরে থাকতে হবে, যে কোনো একজনের নিচে থাকতে হবে। তো যাই হোক, সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে। আমি বিশ্বাস করি সিনেমাটি তোমাদের ভালো লেগেছে, কারণ খুবই ইউনিক একটা স্টোরি ছিল। আর তোমরা একটু সাবধানে থেকো, হ্যাঁ। দেশের যে দিনকাল আসতেছে, কবে আবার তোমার জামাই বা তোমার বউ তোমাকে মারার জন্য লোক হায়ার না করে। বাই।